সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে প্রথম অধ্যায়ের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, বলো তো, যাদের জীবন আছে তাদেরকে কি বলা হয়? একটু চিন্তা করো। হ্যাঁ, জীব। জীব কয় ধরনের? দুই ধরনের, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ আর প্রাণী। এই বিশাল পৃথিবীতে অনেক বড়। এই বিশাল পৃথিবীতে অনেক ধরনের জীব আছে। এগুলো কি সবগুলোর সম্পর্কে জানা সম্ভব? না, জানা সম্ভব না। এজন্য কিছু কৌশল আছে, কিছু নিয়ম নীতিমালা আছে যার মাধ্যমে আমরা জানতে পারি। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য সহজে সুশৃঙ্খলভাবে প্রাণী কে জানার জন্য সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্ত করা প্রয়োজন। বিন্যস্ত মানে সাজানো প্রয়োজন। আর এই সাজানোর পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্ত করা বিন্যস্ত করার এই পদ্ধতিকে বিন্যস্ত করা এই পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। তাহলে কি সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে বিন্যস্ত করা, সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্ত করার প্রয়োজন। আর এই পদ্ধতিটা কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন তোমরা একটু লক্ষ্য করো যে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। এদেরকে কি সবাইকে জানা সম্ভব? কারো মেরুদণ্ড আছে, কারো আবার নেই। কেউ আবার গাছে বসবাস করে, কেউ জলে, কেউ স্থলে। কারো উপাঙ্গ আছে, কারো পা আছে, কারো সিরিয়া আছে। দেখা যাচ্ছে যে আমিবা থেকে আণুবীক্ষণিক প্রাণী, আমিবা এককোষী ক্ষুদ্রতম প্রাণী আমিবা থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত এদেরকে জানা সম্ভব নয়। এদের গাঠনিক বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য সব কিছুর ভিত্তি করে এদেরকে বিন্যস্ত করা হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলা হয়। আর একটু বলতে গেলে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই আমরা কি বলবো? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াসের নাম রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের
প্রবর্তন করে থাকেন। কে? বিজ্ঞানীর নাম কি? প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলিনিয়াস শ্রেণীবিন্যাসের প্রবর্তন করে থাকেন। তাহলে শ্রেণীবিন্যাসের জনক কাকে আমরা বলবো? ক্যারোলাস লিনাসকে। তোমাদের এটা এমসিকিউ আকারেও আসতে পারে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নতেও আসতে পারে। তাহলে কি শ্রেণীবিন্যাসের জনক কাকে বলবো আমরা? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস দুটি একটি জীবের দুইটি বৈজ্ঞানিক অংশ। একটি জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুইটি থাকবে। একে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণ বলছে। এখানে একটি জীবের বৈজ্ঞানিক নামের অংশ থাকবে দুইটি, একে দ্বিপদ নামকরণ বলা হয়। দেখা যাচ্ছে মানুষের বৈজ্ঞানিক নামটাকে আমরা ধরব। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো মানুষের বৈজ্ঞানিক নামের অংশ হচ্ছে কি? নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। এখানে দুইটি বৈজ্ঞানিক নামের নিয়ম হচ্ছে, বৈজ্ঞানিক দ্বিপদ নামকরণের নিয়মাবলীর মধ্যে পড়ছে যে দুটি অংশ থাকবে, প্রথম অক্ষরটি বড় হবে আর নামের নিচে আন্ডারলাইন দিতে হবে। আমরা অনেক সময় আন্ডারলাইন করে থাকি এরকমভাবে, এটা হবে না। বাট তোমরা যদি শুধু এরকমভাবেও লিখো, এটাও তোমাদের অক্ষর যদি ঠিক হয়ে থাকে তাহলেও হবে না। শুধুমাত্র আন্ডারলাইনটা করতে হবে যেখানে শুরু আর যেখানে শেষ, ঠিক এইভাবে। শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে গণ আর এটা প্রজাতি। শ্রেণীবিন্যাসের ধাপ রয়েছে 7টি। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। ধাপ হচ্ছে 7টি। তার মধ্যে সর্বকনিষ্ঠ ধাপ হচ্ছে প্রজাতি। এখন 7টি ধাপ আমরা দেখব। এটাকে আমরা ধরবো সর্বকনিষ্ঠটাকে সবার শেষ ধাপতে বলবো, এটাকে একক হিসেবে ধরবো। শ্রেণীবিন্যাসের একক হচ্ছে
প্রজাতি। শ্রেণীবিন্যাসে কয়টি ধাপ? 7টি ধাপ। 7টি। এখন আমরা ধাপগুলো দেখব। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তারপরে এখন কি শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ? 7টি ধাপ। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে সর্বকনিষ্ঠ ধাপকে আমরা বলবো শ্রেণীবিন্যাসের একক। এটার ইংরেজি নাম হচ্ছে কিংডম। ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, স্পেসিস। তাহলে কিংডম হচ্ছে, কিংডমে বাংলা জগৎ, ফাইলাম হচ্ছে পর্ব, ক্লাস হচ্ছে শ্রেণী, অর্ডার বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র, জেনাস গণ এবং স্পেসিস হচ্ছে প্রজাতি। এককটা তোমরা মনে রাখবে। মানুষের বৈজ্ঞানিক নামটা আরেকবার লিখি। ENS, হোমো সাপিয়েন্স। তাহলে মানুষের বৈজ্ঞানিক নামের অংশ হবে দুইটি, একটি গণ, একটি প্রজাতি। আর অবশ্যই ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হবে। আরও অনেকটা নিয়ম আছে যেগুলো তোমরা বড় ক্লাসে গেলে বুঝতে পারবে। তোমাদের জন্য এটা এ পর্যন্তই। এখন আমরা দেখব অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। অমেরু প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী, আর যাদের মেরুদণ্ড নাই তারা অমেরুদণ্ডী।
এখানে মেরুদণ্ড আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এর পূর্বে এই শ্রেণীবিন্যাসের পূর্বে ছিল প্রোটোজোয়া। প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে অবস্থান করছে। প্রোটোজোয়া পর্বটি এর আগের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে অবস্থান অবস্থান করছে। তাহলে এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে অবস্থান করছে। এরপর অ্যানিমেলিয়া জগতে পর্ব রয়েছে 9টি। অ্যানিমেলিয়া জগতে পর্ব কয়টি রয়েছে? 9টি। অ্যানিমেলিয়া জগতে পর্ব রয়েছে 9টি, তার মধ্যে 8টি অমেরুদণ্ডী এবং 1টি মেরুদণ্ডী। এখন আমরা একটু দেখি অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। এখানে জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। এরপর আসবে পর্ব কয়টি? 9টি। এখন পর্বগুলোর নাম আমরা দেখব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস,
প্লাটিহেলমিনথেস নেমাটোডা। নেমাটোডা, অ্যানেলিডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কডাটা। তাহলে কি হলো? 9টা। তাহলে লক্ষ্য করো, পর্ব হচ্ছে 9টি। অ্যানিমেলিয়া জগতের পর্ব 9টি। তার মধ্যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কডাটা। এর মধ্যে তোমাদেরকে কি বলেছিলাম যে 8টি অমেরুদণ্ডী, অর্থাৎ যাদের মেরুদণ্ড নাই, এই 8টি পর্ব হবে কি অমেরুদণ্ডী। এখন তোমরা কি একটু বুঝতে পারতেছো কোন 8টি হতে পারে? হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো। তারপরও এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট। এখন এই 8টি অমেরুদণ্ডী, আর এই একটি মাত্র কডাটা, এটা হচ্ছে মেরুদণ্ডী। তাহলে মেরুদণ্ডী এবং কডাটা একটি মাত্র পর্ব মেরুদণ্ডী। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস? পৃথিবীর সকল প্রাণী বর্তমান এই শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত। সেটা কি? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এখন অ্যানিমেলিয়া জগতে পর্ব কয়টি? 9টি। কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কডাটা। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং অনেক বেশি বেশি করে পড়তে হবে। এর মধ্যে 8টি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা এবং একাইনোডার্মাটা, এই 8টি পর্ব হবে অমেরুদণ্ডী এবং একটি মাত্র পর্ব এখানে কডাটা, এটি হবে মেরুদণ্ডী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের মতো এখানেই। আগামীতে এর ধারাবাহিকতায় আরও যে ক্লাসটা আসবে হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, মনোযোগ দিয়ে সকল ক্লাস করবে। ভালো থাকো।